স্বাগত ৭১ সংযোগে, আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। গতকাল প্রায় ২ মাস পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গত মার্চ মাসের ১০ তারিখ রাতে উত্তরার একটি বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে যান বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। তার আগে তিনি অজ্ঞাত স্থান থেকে বিএনপির মুখপাত্র হিসেবে তখনকার চলমান সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচির পক্ষে গণমাধ্যমে বিবৃতি দিতেন। এই ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে সরকারকে দোষারোপ করে বলেছিল তারা সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গুম করে ফেলেছে। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বিএনপি তাদের নেতাকে লুকিয়ে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। আসলে কি ঘটেছে এই প্রশ্ন এখন সর্বত্র। এই নিয়ে আজ কথা বলবো ৭১ সংযোগে। তার আগে আমরা অতিথিদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক, আছেন রাশেক রহমান, সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমরা আলোচনা শুরু করার আগে দর্শক আপনাদেরকেও জানিয়ে দিই যে আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। ফেসবুক, টুইটার কিংবা স্কাইপের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কিংবা পর্দায় দেখানো নম্বরে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আলোচনা শুরু করার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নিই, তারপর আমরা আলোচনায় ফিরে আসব। ২ মাস ২ দিন আগে নিখোঁজ হওয়া সালাউদ্দিনের ভিডিও ফুটেজ যখন পাওয়া গেল, তিনি পরে আছেন টি শার্ট আর প্যান্ট, গায়ে চাদর আর পুরোপুরি পরিচ্ছন্ন শেভ করা সালাউদ্দিনের ছবি দেখে আপাত দৃষ্টিতে অসুস্থ মনে হওয়া ভার। সোমবার শিলং পুলিশ তাকে গ্রেপ্তার করে গলফ লিংক এলাকা থেকে। সেই এলাকায় অপ্রকৃতস্থ অবস্থায় ঘোরাফেরা করছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর না দিতে পারায় তাকে নিয়ে যাওয়া হয় মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স মিমহান্স হাসপাতালে। কোনো কিছুই মনে না করতে পারা সালাউদ্দিন স্ত্রীর নাম্বার দেন হাসপাতালে। সেখান থেকেই জানানো হয় তার খবর। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন মানসিক কোনো সমস্যা নেই সালাউদ্দিনের। পুলিশ গতকাল তাকে নিয়ে এসেছিল। সে তার নাম বলেছে সালাউদ্দিন। তাকে মানসিকভাবে সুস্থ মনে হয়েছে, কিন্তু শারীরিকভাবে কিছু সমস্যা আছে, তাই তাকে সাধারণ হাসপাতালে পাঠানো হয়েছে। হার্টে ছোটখাটো সমস্যা থাকতে পারে এই আশঙ্কায় সালাউদ্দিনকে মানসিক হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার নামে মামলা করেছে শিলং পুলিশ, আর এ কারণেই হাসপাতালের বিচারাধীন আসামির কক্ষে রাখা হয়েছে তাকে। এটা বাংলাদেশের বিষয়। হাসপাতাল থেকে সালাউদ্দিনকে পুলিশের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশের সরকারকে বিষয়টি জানানো হবে। পরে আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে কিভাবে তিনি ভারত এসে পৌঁছালেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে জানিয়েছেন ভারতীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যে তথ্যগুলি পুলিশ পেয়েছে সেটা অনেকটাই পরস্পর বিরোধী বলে মেঘালয় পুলিশের ইন্সপেক্টর জেনারেল অপারেশনস জিএইচপি রাজু আমাকে সেই কথাই কিছুক্ষণ আগে বলেছেন। যখন ওনাকে খুব চাপাচাপি করা হলো তখন নাকি উনি পুলিশকে বলেছেন যে ওনাকে চোখ বেঁধে একটি মারুতি জিপসি গাড়িতে করে শিলংয়ে আনা হয়, যে ওনার যদি চোখ বাঁধা অবস্থায় ওনাকে সীমান্ত পার করা হয়েছে, তাহলে উনি মারুতি জিপসি গাড়িতে করে কি করে এসছেন এটা উনি কি করে বলছেন। আরেকটা কথা পুলিশ বলছে, যখন তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মানসিক রোগাগ্রস্তদের জন্য যে চিকিৎসা, সেই প্রক্রিয়া শুরু হওয়ার মুখে উনি তখন নিজের থেকে নাকি ডাক্তারদের বলেছেন যে আরে আমি মানসিক রোগী টুগী না, আই এম অ্যাকচুয়ালি ফ্রম বাংলাদেশ, তোমরা বিশ্বাস করো। তবে পুলিশ জানিয়েছে ঘটনা যাই হোক, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই আদালতে নেওয়া হবে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে। নাজনীন মুন্নি, ৭১, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছে ফিরছি যে আমরা জানি যে গত মার্চ মাসের ১০ তারিখ রাতে উত্তরার একটি বাড়ি থেকে বিএনপি নেতা, সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ নিরুদ্দেশ হন। বিএনপি বলছে তাকে অপহরণ করা হয়েছে, সরকার বলছে তিনি নিরুদ্দেশ হয়েছেন। এই যে তার নিখোঁজ হওয়া এবং এই ২ মাস পর তাকে ভারতের মেঘালয় রাজধানী থেকে উদ্ধার করা বা উদ্ধার পাওয়া, এই নিয়ে আপনি কি বলবেন? না, এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে তথ্য প্রাপ্তির জন্যই, কারণ আমরা তো আন্দাজ করে কথা বলা ঠিক না, কিন্তু প্রাথমিকভাবে এই পর্যন্ত যেটুকু তথ্য আমরা পেয়েছি বিভিন্ন সূত্রে, তাতে ৩টা দিক আছে, হতে পারে সম্ভাব্য দিক। একটা হলো অপহরণটা বাংলাদেশের সরকারি কোনো বাহিনী করেছে, অথবা তাকে কোনো প্রাইভেট কেউ করেছে। প্রাইভেট বলতে বোঝায় যে কোনো দুর্বৃত্ত করেছে। আর একটা মানে থার্ড অপশনটা হচ্ছে যে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। এই 3টা অপশনই মেজর অপশন। এখন
অপহরণের সরকারি অপশন অথবা তার পার্সোনালি আত্মগোপন করার অপশন, এই দুইটা অপশনের ব্যাপারে যদি এর দুইটার কোনোটা সত্যি হয়ে থাকে সেটা বুঝতে আমাদের বেশ সময় লাগবে। এক্ষুনি আমরা তেমন বুঝতে পারবো না, একটু সময় দিতে হবে, কারণ সময়ে কিছু তথ্য বেরিয়ে আসবে ধীরে ধীরে। আর যদি প্রাইভেট কোনো অপহরণের শিকার তিনি হয়ে থাকেন, তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু সহজ হবে বেরিয়ে আসা, কারণ দ্বিধাদ্বন্দ্ব কম থাকবে। আর এই মুহূর্তে ওনার যাই হয়ে থাকো, আমরা এই আপনাদের যে প্রতিবেদন সেখানে দেখলাম যে তার একটা চেক আপ প্রাথমিকভাবে হয়েছে, কিন্তু আমার মনে হয় একটা ইন্টেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, একটা হাই কোয়ালিটি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেক আপ হওয়া এখন খুব জরুরি। তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে তার মেন্টাল অ্যান্ড হেলথ স্টেটটা কি, এবং এটা দিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিসও হয়তো করা যাবে। সুতরাং প্রাথমিকভাবে যেটা হয়েছে তার কিন্তু অসুস্থতা মানে তেমন মানে উল্লেখ করার মতো কোনো অসুবিধা তার আছে বলে মনে হয় না। অপ্রকৃতস্থ, একটা নতুন জায়গায় কাউকে ফেলে দিলে কিছুক্ষণ এমনি অপ্রকৃতস্থ থাকে, তার আগে খাওয়া দাওয়া করতে পেরেছিলেন কিনা। আর ওই যে পুলিশ কর্মকর্তা ভারতের বলেছেন যে একটু পরস্পর বিরোধী কথা, এখন পরস্পর বিরোধী কথা হবে, এটা হবে এই জন্য যদি ধরেন সরকারি কোনো এজেন্সি দ্বারা তিনি অপহৃত হতেন, কিংবা উনি যদি নিজে আত্মগোপন করে থাকেন, দুই ক্ষেত্রেই তার কাছ থেকে আমি পরস্পর বিরোধী কথা আরো আশা করব বা আশঙ্কা করব। আগামী কিছুদিন এরকম পরস্পর বিরোধী কথা বেরোবে, কনফিউজিং, আমি পরস্পর বিরোধী না বলে এটাকে আরো সহনীয় করার জন্য বলতে পারি কনফিউজিং, কনফ্লিক্টিং মানে কথা বেরোতে পারে। আমরা একটু তথ্যানুসন্ধানের দিকেই আমাদের আগ্রহ এবং মনোযোগ থাকবে। ইতিমধ্যে মিডিয়া যথেষ্ট চেষ্টা করছে, আমার মনে হয় আগামী দিনগুলিতে আরো তথ্যপত্র আসবে, তারপর আমরা দোষারোপ করতে পারবো। ইন দি মিন টাইম আমরা খুব বেশি আন্দাজের উপর ভিত্তি করে বেশি এগিয়ে কথা না বললেই ভালো হয়। হ্যাঁ, কারণ এখনো অনেক কিছুই বাকি আছে, আনুষ্ঠানিকতা বাকি আছে। তাকে আরো বেশি চিকিৎসা দেওয়ার একটা প্রস্তাব এসেছে এবং তাকে আইনের মুখোমুখিও না, ন্যাচারালি আইনের মুখোমুখি হইতে হবে। কারণ আমি প্রশ্নটি করছি রাশেক রহমান আপনাকে, যে এর আগেও কিন্তু সালাউদ্দিন আহমেদকে পাওয়া যাচ্ছে একটি চরে, এরকম একটি খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছিল এবং সেখানে তাকে পায়নি। তো শেষ পর্যন্ত তাকে মেঘালয়ে যে পাওয়া গেল, প্রশ্ন হচ্ছে তাকে কিন্তু পার্শ্ববর্তী দেশে পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তিকে সীমান্ত পার হয়ে অপর দেশে পাওয়া গেল এবং তিনি সাধারণ ব্যক্তি নন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা এর সাথে দেখছি যে বিএনপির পক্ষ থেকে এতদিন এই বিষয়ে যে অভিযোগ করে আসছে, তার ব্যাখ্যাতে আপনি কি বলবেন? আসলে হচ্ছে কি, পুরো ঘটনাটাই প্রথম কথা আমি যেটা বলতে চাই যে গত 2 মাস ধরেই বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে সালাউদ্দিন সাহেবের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা সরকারের দিকেই অঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল, যে সরকার থেকে গুম করা হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে আমি অ্যাটলিস্ট আশ্বস্ত এবং একটু আনন্দিতই বলবো যে আমরা সেই দায়বদ্ধতা থেকে মুক্তি পেলাম। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি যদি কানেক্টিভিটি, সংযুক্তির দিক থেকে জিনিসটা দেখেন, তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেব যেদিন থেকে নিখোঁজ হলেন, অর্থাৎ 10 মার্চ মোস্ট লাইকলি, তাই না? তো 10 মার্চে ওনার সহধর্মিনী ক্লেম করেছিলেন যে তিনি তার সাথে ছিলেন, অথচ তার পরের দিন ইত্তেফাক পত্রিকায় পরিষ্কারভাবে প্রকাশিত হন যে তিনি তার সাথে ছিলেন না, এবং বরঞ্চ অন্য কেউ ছিলেন। এবং আমি এই কথাটা এই কারণে টানছি যে সালাউদ্দিন সাহেবের হারিয়ে যাওয়ার সাথে, নিখোঁজ হওয়ার সাথে বহু তথ্যগত ডিসপ্যারিটি, অমিল রয়ে গেছে। এবং এই জায়গায় আজকের প্রথম আলোতে সালাউদ্দিন সাহেবের একটি লাইন আমি উল্লেখ করতে চাই। তিনি বলছেন, যারা আমাকে বন্দি করেছিল তারা সবসময় চোখ বেঁধে রেখেছে। এখন এটাকে ইংরেজিতে বলে সেন্সরি ডিপ্রাইভেশন, বাংলা হচ্ছে সংজ্ঞাবহ বঞ্চনা। সংজ্ঞাবহ বঞ্চনার যদি আপনি শিকার হন, তাহলে 12 ঘন্টা যদি আপনার চোখ বন্ধ করে রাখা হয়, তাহলে আপনার বিভিন্ন ধরনের হেলুসিনেশন হবে। সেটা ভিজুয়াল হেলুসিনেশন হবে, অডিটরি হেলুসিনেশন হবে, এবং 12 ঘন্টার অধিক সময় অর্থাৎ 96 ঘন্টা যদি পেরিয়ে যায় চোখ বাঁধা অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বাদের যে শক্তি, স্বাদ নেওয়ার, গন্ধ নেওয়ার, অথবা আপনার শরীরের তাপমাত্রা বোঝার সেই শক্তিগুলো লোপ পেতে পারেন। আমি এই কথাগুলো এই কারণে উল্লেখ করছি যে আমি 71 টিভির যে রিপোর্টটা দেখেছি, সেখানে আবার শিলংয়ের যে মানসিক হাসপাতালে তিনি ছিলেন, সেখানকার দায়িত্বরত ডাক্তার সাহেব কিন্তু বললেন পরিষ্কারভাবে যে তার কোনো ধরনের মানসিক সমস্যা তারা ধরতে পারেনি, অর্থাৎ ভিজুয়াল হেলুসিনেশন এবং অডিটরি হেলুসিনেশনের কোনো আলামত সেখানে ছিল না। পাশাপাশি রেগুলার যে চেক আপটি হাসপাতালে হয়েছে, সেখানেও অন্য কোনো ধরনের শারীরিক কমপ্লিকেশন এক্সেপ্ট কিডনি এবং হার্ট, যেটা আগের থেকেই তার ছিল, এছাড়া অন্য কোনো কমপ্লিকেশন তার ধরতে পারেননি। সুতরাং
উনি যে ক্লেম করছেন যে ওনাকে দীর্ঘ মেয়াদী ভাবে চোখ বেঁধে রাখা হয়েছিল, এই কথাটি আমার কাছে আর যাই হোক বৈজ্ঞানিকভাবে যৌক্তিকভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এবং একই সাথে একটু আগে যে রিপোর্টটা দেখলেন সেখানে এটাও বলা হয়েছে চোখ বাঁধা থাকলে মারুতি গাড়ি না জিপসি গাড়ি কোন গাড়িতে তিনি গেলেন সেটাও আমার কাছে বোধগম্য হয় না। আর 2 নম্বর হচ্ছে কি যে ওনার নিখোঁজ হয়ে যাওয়ার সাথে আসলে সত্যিকার অর্থে আমাদেরকে পূর্ববর্তী কিছু ঘটনায় ফিরে যেতে হবে। যেমন ধরেন 1983 সালে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 দিনের জন্য নিখোঁজ ছিলেন এবং পরবর্তী দিনে হাইকোর্টে এসে সারেন্ডার করলেন, যদিও সারেন্ডার করার কোনো প্রয়োজন ছিল না। এবং সেখানে তিনি ক্লেম করলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ তাকে নাকি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল, অথচ এর কোনো আলামত কিন্তু পাওয়া যায়নি। এবং এই তথ্যটি আমি 71 টিভি থেকে পেয়েছি, আপনাদের একটা অনুষ্ঠান থেকে। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে 1 এপ্রিল 2004 সালে যে 10 ট্রাক অস্ত্র এসেছিল, যেই কারণ বা উদ্দেশ্য হাসিল করার জন্য এসেছিল, সেই গোষ্ঠীর সাথে কি কোনো আদান প্রদান, কোনো যোগসাজশ, কোনো আলাপ আলোচনার ভিত্তিতে সালাউদ্দিন সাহেব আদৌ বাংলাদেশের সীমারেখাকে অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন কিনা এবং 2 মাস এভাবে লুকায়িত ছিলেন কিনা সেটা এক্সপ্লোর করার দরকার। আপনার এই প্রশ্নগুলোর সাথে আমি যুক্ত করে আমাদের অতিথি আরেকজন আসছেন, যে হাবিবুর রহমান হাবিব, তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার কাছে করতে চাই, জনাব হাবিব, এই যে সালাউদ্দিন আহমেদকে যে শেষ পর্যন্ত পাওয়া গেল, মেঘালয় রাজ্যের তাকে পাওয়া গেল, এবং তার এই যে অপহরণ এবং এই যে পাওয়া, আপনার কাছে কি মনে হয় যে আপনার ব্যাখ্যাটা কি? আপনাকে ধন্যবাদ। এবং 71 টিভিতে যে সমস্ত দর্শক শ্রোতা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার আসতে দেরি হয়েছে প্রচণ্ড যানজটের কারণে। এখানে কিছু আলোচনা হয়েছে, আমি সমস্ত আলোচনাটুকু শুনতে পাইনি। তবে আপনি আমার কাছে যে প্রশ্নটি করেছেন তার উত্তর হলো যে সালাউদ্দিন সাহেবকে মেঘালয়ে পাওয়া গিয়েছে, এটা বাস্তবতা। উনি কীভাবে ওখানে গেলেন, কতদিন আগে গিয়েছেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে এখানে অনেক কথা আসতে পারে। তো এই সালাউদ্দিন সাহেব যে এতদিন ছিলেন, দেশে ছিলেন, উনি নিজে স্বেচ্ছায় গিয়েছেন, কথার আলোচনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া কয়দিন কোথায় ছিলেন, তারপর উনি বললেন আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আটকে রেখেছিল, পরে উনি বেরোয় আসলেন। এই সমস্ত কথা এখানে বলে শুধু নিজেদের দোষটুকু ঢাকার অপচেষ্টা মাত্র। কারণ আজকে অনেক দিন পেরিয়ে গেছে, দেশ স্বাধীনতা 44 বছর পরে একটি দেশের একজন সিভিল সার্ভিসের একজন যিনি চাকরি করেছেন, যিনি মন্ত্রী ছিলেন, যিনি এমপি ছিলেন, বিএনপির এত বড় একজন নেতা, উনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন, স্বেচ্ছায় উনি চলে গেলেন, ওনাকে অ্যাবনর্মাল অবস্থায় ওনাকে শিলংয়ে পাওয়া গেল, হাসপাতালে পাওয়া গেল। যে সমস্ত কথাগুলি বলার মানেটা কি? এই সমস্ত কথাগুলি কি ঢাকার চেষ্টা করা হচ্ছে? সরকারের অপকর্ম ঢাকার চেষ্টা করে এখান তো লাভ হবে না। এখন সালাউদ্দিন সাহেব তো জীবিত আছেন আল্লাহর রহমতে। আমরা লাস্ট সালাউদ্দিন সাহেবের বাসায় গিয়েছিলাম, ওনার ওয়াইফ সেদিন বলেছিলেন যে সালাউদ্দিন সাহেবকে কারা নিয়ে গেছে উনি স্পষ্ট করে বলেছিলেন। এবং ওনাকে তো একা রাস্তা থেকে ধরে নিয়ে যায় না ইলিয়াসের মতো, ইলিয়াসকে তো রাস্তা থেকে ধরে নিয়ে গেছিল, ইলিয়াসকে নিয়ে তো অনেক নাটক হলো। ইলিয়াসের মতো একজন ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য, উনি হারিয়ে যাবেন বছর পর বছর, সরকারের কোনো দায়িত্ব নেই। চৌধুরী আলমের মতো লোক হারিয়ে গেছেন, সরকারের কোনো দায়িত্ব নেই। ছাত্রদলের আপনি কি সাহেব আছেন, আপনি কি প্রত্যাশা করছেন যে সালাউদ্দিনের মতো এরকম ইলিয়াস আলীকেও পাওয়া যাবে? আমি এটাও ইলিয়াস আলী, আমি এই কথা এটুকু বলতে চাই যে সরকার আমাদের উপরে দোষারোপ করার চেষ্টা করছেন। খাদ্যমন্ত্রী কালকে বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। তাই আমি ওনাদের কাছে এইটুকু আহ্বান জানাতে চাই, একটি প্রাণের জন্য, অসহায় বাচ্চাদের কাছে তার বাবা যেন ফিরে আসতে পারে, সেই ভাষায় সেই জন্য আমি বলতে চাই আপনাদের কথাকে আপনারা জায়েজ করেন, তারপরে ইলিয়াস আলীকে আপনারা ফেরত আসার ব্যবস্থা করে দেন। আপনার কি দৃঢ় বিশ্বাস যে ইলিয়াস আলীরও এরকম? না, ইলিয়াস আলীকে এরকম আছে কিনা সেটা সরকার জানে। আজকে সালাউদ্দিন সাহেবকে উনি ফেরত দিলেন, মাহমুদুর রহমান মান্নাকে, মান্নার মতো লোক, একজন ডাকসাইডের ছাত্র নেতা, তাকে তো কোথা থেকে ধরলো আর তাকে নিয়ে গেল পরে কোথায়, স্টার কাবাবের ওখান থেকে, ধানমন্ডি থেকে তাকে ধরা হলো। যে এই সমস্ত একজনকে ধরে এক জায়গা থেকে নিয়ে গায়ে তার 3 দিন 7 দিন পরে আরেক জায়গা থেকে বলা হয়, যেটা সরকারের সম্পূর্ণ অপচেষ্টা। এবং এটা সারা দেশের মানুষ কেন সারা পৃথিবীব্যাপী একটা আলোচনা ঝড় উঠেছে যে এটা কোন দেশ, কোন একটা অসভ্য দেশ, যে দেশের মানুষ আজকে তার রুজির জন্য নিজের জীবনকে বিপন্ন করে আজকে থাইল্যান্ডে যাচ্ছে, আজকে মালয়েশিয়া যাচ্ছে, ইন্দোনেশিয়া যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে যেতে যেতে হাজার হাজার মানুষ আজকে সমুদ্রে ভাসছে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, তবে প্রশ্নটির উত্তর আমি নিব হচ্ছে বিরতির পরে আমরা আবার ফিরে আসছি 71 সংযোগে।
বিরতির পর ৭১ সংযোগে আবারও ফিরে আসলাম। আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। জনাব হাবিব, আপনি বিরতির আগে কথা বলছিলেন, আপনাকে প্রশ্ন করছি যে আপনি বিরতির আগে বলছিলেন যে জনাব সালাউদ্দিন আহমেদকে অ্যাবনর্মাল অবস্থায় পাওয়া গেছে। সালাউদ্দিন সাহেবের এই উদ্ধার এর পর থেকে জনমনে কিন্তু কিছু প্রশ্ন আছে তার এই অ্যাবনর্মালিটি নিয়ে। সেটি হচ্ছে যে তিনি যদি অ্যাবনর্মালি হন তাহলে কি করে তিনি তার স্ত্রীর নাম মনে রাখলেন, তার ফোন নাম্বার মনে রাখলেন, এবং এই বিষয়ে আপনি কি বলবেন? না, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাবনর্মাল বলি নাই, আমি বলেছি যে সালাউদ্দিন আহমেদকে এইটা পাওয়া গেল, শ্রীলঙ্কা পাওয়া গেল, উদ্ভ্রান্তর মতো একজন মানুষ, উনি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ওখানে কি করে গেলেন? ওনাকে কালকে পাওয়া যাবে কেন? উনি তো 2 মাস 2 দিন হলো উনি নিখোঁজ হয়েছেন। তো উনি যদি নিজের স্বেচ্ছায় উনি যদি যেতেন কোথাও, তাহলে উনি কালকে অনেক আগেই তিনি যোগাযোগ করতেন। উনি তো একটা সাধারণ, আমরা যে সাধারণ মানুষ অবশ্য সবাই, কিন্তু তারপরেও উনি তার ভিতরে সরকার তো বলছে তাদেরকে বেকায়দা ফেলার জন্য, সরকারকে বেকায়দা ফেলার জন্য তো এই রাস্তা অবলম্বন করা দরকার। যেখানে একটা মানুষের জীবন নিয়ে যেখানে একটা সিনেমিনি খেলা, তো কেউ সরকারকে বেকায়দা কি, সরকারের জন্য কি বেকায়দা পড়বে? এই সরকারের কাছে কি বেকায়দার আছে? শত শত মানুষকে ক্রস ফায়ারে মেরে ফেলতেছে, শত শত মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে, নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মতো একটা ছেলে দীর্ঘদিন কারাগারে। আপনাকে ধন্যবাদ নাইমুল ইসলাম খান। এই একই প্রশ্নে আমি আসছি যে এই তার উদ্ধার পর্বটি নিয়ে কিন্তু সরকার বিরোধী 2 দলই কিন্তু ব্লেম প্রক্রিয়া চলছে। তো এই ব্লেম প্রক্রিয়া নিয়ে যে পারস্পরিক বিরোধী যে একটা বক্তব্য চলছে, এটা নিয়ে আপনার বক্তব্য কি? মানে আমি কিছুটা বলেছি এর আগে, আমাদের আসলে ব্লেমের পরিবর্তে বা হাইপোথেটিক্যাল আলোচনার পরিবর্তে যেটা দরকার, যেটা প্রসেস চলুক, প্রথমেই দরকার তার মানে একেবারে খুবই উচ্চ মাপের একটা হেলথ অ্যান্ড মেন্টাল চেক আপ, ইন্টেন্স, এটা খুব ভালোভাবে করতে হবে। এবং রাশেক যে প্রশ্নগুলি তুলেছেন আমিও তার সাথে একমত যে উনি যা বলছেন এবং যা প্রকৃত ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত এটার মধ্যে অসঙ্গতি আছে। কিন্তু এই অসঙ্গতি তাকে মানে ক্রিমিনাল ডকে ফেলে কিনা সেটা আমি জানি না। এটা অনেক কিছু হতে পারে। মনে করেন যে ধরেন কেউ যদি তাকে নিয়ে থাকে, অপহরণ করে থাকে, এবং ছাড়ার সময় তাকে যদি এই শর্ত দেয় যে তুমি ছাড়া পাচ্ছ ফর সাম রিজন অর দি আদার, কিন্তু তুমি যদি আমাদের সম্পর্কে যা যতটুকু সম্ভব না বলে থাকার চেষ্টা করবা, তুমি গল্প টল্প বানাও, কিন্তু ইফ ইউ এভার মেনশন অর ইন্ডিকেট আস, তাহলে তোমার কিন্তু খবর আছে। মনে করেন একজন কেউ অপহরণ করছিল, ফর সাম রিজন সে তাকে ছেড়ে দিল, তখন এটা করতে পারে। তো এখন সুতরাং এটা কি তার সে স্বইচ্ছায় গোলমেলে কথা বলছে, নাকি ভীতি থেকে গোলমেলে কথা বলছে, নাকি প্রকৃতই ভুলে গিয়ে ভুল কথা বলছে, এইগুলি এক্সামিন করা যায় মেন্টাল এবং হেলথ চেক আপের মাধ্যমে। এইটা তারপরে তো আমরা ওভার টাইম, এই একটা ব্যাপার আমি এখানে বলে রাখি যে এই সংক্রান্ত পূর্ণ সত্য অনুসন্ধান একটু সময় নিবে বলে আমার ধারণা। আমরা আগামী কিছু দিনে, কিছু মাসেও আমরা হয়তো এর হদিস না পেতে পারি। আমাদের এটার জন্য বছরের পর বছরও ওয়েট করতে হতে পারে। প্রাসঙ্গিকভাবে আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে এই যে তার নিখোঁজ হওয়া এবং উদ্ধার, এটা কি এই যে রহস্য, এখন এটা আমি বলবো যে রহস্যই পুরো, জনগণের সামনে কি প্রকাশ করার উচিত কিনা, বা জনগণের সামনে কি এটা প্রকাশিত হওয়া উচিত কিনা? কারণ এখনো বিভ্রান্ত, আনলেস ইউ নো, আনটিল ইউ নো ইয়োরসেলফ, সামবডি নোজ, এটা একটা ইনভেস্টিগেশন হইতে হবে। আমার তো মনে হয় ওনাকে যদি বাংলাদেশে ফেরত আনা হয়, একটা তো ওইখানে চেক আপ হচ্ছে, বাংলাদেশে ফেরত আসার পর এটা তো রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব হবে তাকে জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া, এবং যেটা সম্ভব মানুষকে জানানো। যেমন রাশেক একটা সন্দেহের কথা বলেছেন যে ধরেন আমি যদি হাইপোথেটিক্যালি এটা কারেক্ট ধরে নিই যে একজন মানুষ গেল গোপনে গিয়ে আমাদের কোনো সন্ত্রাসী গ্রুপের সাথে উনি একটা করে সম্পর্ক প্রতিষ্ঠা করলেন, কোনো পরিকল্পনা করলেন, আদৌ এই যে এটা যে উনি করেন নাই, এটাকে যদি রুল আউটও করতে হয়, আনলেস ইউ নো থ্রু প্রসেস অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টারোগেশন, হাউ ডু ইউ এক্সক্লুডিং মেথডে যেতে হলো এটা জানাশোনার দরকার হবে। আমার ধারণা ইট উইল টেক সাম টাইম। তো আমরা এখন প্রাথমিকভাবে আমরা অত্যন্ত আনন্দিত যে একজন মানুষ জীবিত আছেন, তার পরিবারের জন্য এটা সুসংবাদ, আমাদের জন্য স্বস্তিকর।
এই স্বস্তির সাথে কিন্তু একটা শঙ্কাও কাজ করছে, সেটি হচ্ছে যে রাশেক রহমান আপনার কাছে প্রশ্নটি করতে চাই। শঙ্কাটি হচ্ছে আমাদের সীমান্ত দিয়ে আমরা যদি ধরেই নেই যে মেঘালয়ে তাকে পাওয়া গেল, এবং তাহলে সীমান্ত কতটা নিরাপদ? তাহলে এইরকম ভাবে কি যে কোনো মানুষ মানে এইভাবে নিরাপদে আরেকটা দেশে যেতে পারে? কাউসার, এটা কি বললেন? এগুলি আপনি কতবার যেতে চান ভারতে? চলেন আমার সাথে। রাশেক রহমান আপনার কাছে জিজ্ঞেস করতে। কাউসার ভাই ওই জায়গাটাই, এই জন্য আমি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একই সাথে হাবিব ভাইকে আহ্বান জানাবো এই কারণে যে সালাউদ্দিন সাহেবের এই ঘটনাটি আজকের দিনের জন্য অতি প্রাসঙ্গিক। আমি আশা করব শটগান অর্থাৎ ছররাগুলির মতো বিভিন্ন জিনিস এনে বিভ্রান্তি যতটুকু আছে আরো বেশি বিভ্রান্তি বাড়ানোর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি, একটু আগে নাইমুল ইসলাম খান সাহেব যেটা বললেন যে উনি বাংলাদেশের একজন প্রতিযশা সাংবাদিক, যে আপনি কতবার ভারতে যেতে চান ততবার আপনি যেতেও পারবেন, আসতেও পারবেন, কিন্তু সেটা প্রণোদিতভাবে সচেতনভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বর্ডারটি ক্রস করবেন কি করবেন না। অর্থাৎ আমি একটু বলি, আমার প্রশ্ন হচ্ছে সাথে যে আমাদের গোয়েন্দা বিভাগ কি কোনো কিছুই টের পেল না এরকম একজন মানুষ সীমান্ত দিয়ে পার হচ্ছে? আমাকে একটু মানে ক্যাটাগরিক্যালি আসতে দেন, তাহলে সুবিধা। আমার মনে হয় আপনি প্রশ্নের উত্তরগুলো পাবেন। প্রথম কথা হচ্ছে যে ময়মনসিংহ হাইওয়ে দিয়ে ঢাকা থেকে আপনি গাড়িতে করে শিলং পর্যন্ত যেতে চান, এবং আমরা যদি ধরে নেই যে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, সেই ক্ষেত্রে কম করে হলো কোনো ট্রাফিক জ্যাম নেই, মাইন্ড ইউ, কম করে হলো 9.5 ঘন্টা লাগবে। আবার সিলেট হাইওয়ে দিয়ে যদি আপনি গাড়ি দিয়ে যান, কোনো ট্রাফিক জ্যাম নেই, এটা যদি ধরে নেন যে একটা আদর্শ পরিস্থিতি, তারপরেও কম করে হলো 7.5 ঘন্টা লাগবে। অর্থাৎ বর্ডার পার হতে হবে, গাড়ি চালাতে হবে, কিছু পথ হাঁটতে হবে, সবকিছু মিলে এটা একটা অসম্ভব প্রস্তাবনা যে উনি যান না, উনি জানেন না, উনি চান না, কিন্তু উনি শিলংয়ে ওনাকে খুঁজে পাওয়া গেল, তাও কোথায়? গলফ লিঙ্ক এরিয়ায়। গলফ লিঙ্ক এরিয়া আপনি যদি একটু স্টাডি করেন দেখবেন ভারতের সবচেয়ে উন্নত মানের সবচেয়ে পশ গলফ কোর্সগুলোর ভিতরে একটি, সেখানে তাকে পাওয়া যাচ্ছে। নট অনলি দ্যাট, আপনি দেখুন হি ওয়াজ টোটালি ক্লিন শেভড, ওনার দাড়ি কামানো অবস্থায় ছিল, পরিষ্কার পরিচ্ছদ, পরিষ্কার কাপড়, এবং তাকে দেখে কিন্তু অসুস্থ মনে হচ্ছে না। নট অনলি দ্যাট, শিলংয়ের হাসপাতাল বারবার বলছেন যে তাকে তারা সুস্থ মনে করছেন। অর্থাৎ এখানে আমার দৃঢ় বিশ্বাস তিনি সদিচ্ছায় গেছেন। তবে আপনার প্রশ্নের উত্তরে, হ্যাঁ, 43 বছর ধরে ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন নাগরিক বিভিন্ন পরিস্থিতিতে ভারতে গেছেন, ভারতে আশ্রয় নিয়েছেন, লুকিয়ে থেকেছেন, গ্রেপ্তারও হয়েছেন, ফিরেও এসেছেন। এই ঘটনা নতুন কিছু না। তবে আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব তিনটি কারণে ভারতের ওইদিকে যেতে পারেন। একটি হচ্ছে পেট্রোল বোমা ভিত্তিক নাশকতা, তার থেকে চিরতরে নিজেকে মুক্ত করার জন্য রিটায়ারমেন্ট, কিছুদিনের জন্য আড়ালে চলে যাওয়ার জন্য তিনি ভারতে চলে গেছেন, এক। 2 নাম্বার, তাকে কোনো মিশন দেওয়া হয়েছে যেখানে তিনি উলফা অথবা HNLC-র মতো একটি বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে নতুন করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের নাশকতা সৃষ্টি করবেন। আর 3, ওই যে চিটাগংয়ে জামাল উদ্দিন সাহেব জাতীয়তাবাদী দলের গুম হয়েছিল, অনেকদিন ধরে মনে করা হয়েছিল তাকে কে না কে জানি গুম করলো, কিন্তু দেখা গেলো আসলে নিজের দলেরই ব্যাপার। এখন অভ্যন্তরীণ কোনো অন্তর্ঘাত বা কোনো সমস্যার কারণেও তিনি ভারতে গিয়ে অবস্থান করতে পারেন। আমাদেরকে এই 3টা জিনিসের উপর কনসেন্ট্রেট করতে হবে, এবং আমাদেরকে এমন একটা সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে আমরা বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে কোনো রাজনৈতিক ক্ষীণ বা হীন স্বার্থ হাসিল করার চেষ্টা করব, এর থেকে আমরা দূরে সরে আসব। এছাড়া কিন্তু বাংলাদেশের জন্য আসলে খুব দুঃখ আছে সামনে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে 55,598 বর্গ মাইলের দেশ, এটা ছোট বর্ডার না, এখানে এনাফ BSF BDRও মোতায়েন করা নেই, এখানে যথেষ্ট অনেক পকেট হোল আছে যার মধ্যে দিয়ে বর্ডার ক্রস করা যায়, এবং সালাউদ্দিন সাহেবের মতো একজন প্রভাবশালী রাজনৈতিকভাবে ওয়েল কানেক্টেড ম্যানের জন্য ওই বর্ডার ক্রস করে ভারতের মেঘালয় বা শিলংয়ে পৌঁছানো খুব একটা কঠিন কোনো কাজ নয় বলেই আমি মনে করি। তার নিজ স্বার্থকে। আপনাকে ধন্যবাদ জনাব হাবিব। আপনার কাছে আসছি যে একটি বিষয় আমাদের নজর এসছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এই উদ্ধার নিয়ে গেল 10 তারিখ সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন জনাব খালেদা জিয়া, এবং তিনি বলেছিলেন যে তিনি র্যাবের কাছে আছেন, কিন্তু উদ্ধার পাওয়ার পর আমরা এই নিয়ে কোনো সংশ্লিষ্ট কোনো বিবৃতি দেখিনি কিংবা কোনো একটি বাক্য বলতেও দেখিনি। এর কারণ আপনি কি মনে করেন যে এই নীরবতার কারণটা কি? না, এই নীরবতার কারণ হলো আপনারা দেখেছেন যে সালাউদ্দিন সাহেবের পরিবার কিন্তু যোগাযোগ ওনার সাথে করার চেষ্টা করছেন, এবং যোগাযোগ হয়েছে কিছুটা। আমরা চাচ্ছি পরিবার থেকে উনি যেভাবে দীর্ঘদিন ধরে প্রাইম মিনিস্টারের কাছে উনি 2বার গিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, প্রাইম মিনিস্টার দেখা করে নাই, বিভিন্ন সংস্থার কাছে গেছেন, থানায় গিয়েছেন, সেখানে তাকে তার মামলা পর্যন্ত নেওয়া হয় নাই, পরে হাইকোর্টে গিয়েছেন। তো এখন পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার পরে
আমরা এখনো রাজনৈতিক দলের পক্ষ থেকে জনাব সালাউদ্দিনের স্ত্রী গিয়েছেন সেটা আমরা জানি, কিন্তু বিএনপি চেয়ারপারসন একটি বিবৃতিও দেননি কিংবা কোনো মন্তব্য করেননি। বিবৃতি দেওয়ার সময় চলে যায় না, আমরা এই জিনিসটাকে খুব গভীরভাবে, কিন্তু 2 মাস এরকম ভাবে মানে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ছিলেন, তার নিখোঁজ হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে। আমি একটু কাউসারের সাথে যুক্ত করি, অন্ততপক্ষে স্বস্তি প্রকাশ করেও তো খালেদা জিয়ার দপ্তর থেকে স্বস্তি প্রকাশ যেটা আমরা খালেদা জিয়ার তরফ থেকে দেওয়া আমরা আমাদের কাছে সালাউদ্দিন সাহেবকে ফিরে পাওয়াটা আমাদের কাছে উনি জীবিত আছেনটা ইম্পর্টেন্ট না, জীবিত ইম্পর্টেন্ট, এবং এই জন্য আমরা রাজনৈতিকভাবে কোনো ধরনের উনি আবার একটা আমরা এমন কিছু বলতে চাই না যেটার সাথে আমরা 10 তারিখেও তো উনি কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলা হয়েছে তো, আলহামদুলিল্লাহ খালেদা জিয়া মনে হয়তো বলেছেন না বলেছেন আনুষ্ঠানিকের কথা বলেছেন। কালকে মুক্তিযোদ্ধা যে উনি ডেকেছিলেন কালকে গুলশান, অবশ্যই উনি আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ বলেছেন আর শুকরগুজার করেছেন। হাবিব ভাই, এখন আমি কি 20 সেকেন্ড নিতে পারি? আমি বলে না, পাবলিক উনি তো বলেছেন। এখন ব্যাপার হলো যে এই ওনাকে পাওয়াটা যেন ইলিয়াসের মতো নেতা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা পাই না, তার বাসায় আমরা বারবার যাই, ছোট শিশুর দিকে যখন তাকায় তখন আমাদের কাছে রাজনীতি এবং ওর চেয়ে অনেক বড় হয়ে যায় ওই পরিবারের জন্য। এখন সালাউদ্দিন সাহেবকে যেহেতু পাওয়া গিয়েছে, হ্যাঁ, সেখানে আমরা তার কাছ থেকে তো আমরা জানতে পারবো, হয়তো সময় লাগতো, আপনি যে কথাটা বললেন বা যে কথাটা বললেন হয়তো সময় লাগতো, আমরা জানতে পারবো, কিন্তু দলের শীর্ষ ব্যক্তি হিসাবে না, দলের শীর্ষ ব্যক্তি হিসাবে তার উনি অবশ্যই মন্তব্য করবেন। মন্তব্য করার শেষ সময় চলে যায় নাই, উনি অবশ্যই মন্তব্য করবেন। বেগম খালেদা জিয়া সর্বশেষ অফিশিয়ালি যে প্রেস ব্রিফিংটি করলেন, সেই প্রেস ব্রিফিং এর শেষ 2টি সেন্টেন্স ছিল, সালাউদ্দিনকে না পাওয়া গেলে পরিণতি ভালো হবে না। আজ যেহেতু সালাউদ্দিন আহমেদ সাহেবকে পাওয়া গেছে, সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি এতই গুরুত্বপূর্ণ হন এবং সত্যিকার অর্থেই আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাকে গুম করা হয়েছিল, যেটা আমি বিশ্বাস করি না, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া অ্যাজ চেয়ারপারসন অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাকে উচিত ছিল না আরেকটি নতুন করে প্রেস ব্রিফিং ডেকে ওই আলহামদুলিল্লাহ ওয়ার্ড, যেটা আমাদের না সেটা তো উনি বলেছেন, প্রেস ব্রিফিং করার তো সময় চলে যায় না। আর 2 নাম্বার ইনফরমেশন, আমার একটা ছোট প্রশ্ন, এটা গণমাধ্যমে এসেছে, সালাউদ্দিন আহমেদ সাহেব 10 মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একটি সিম কার্ড ব্যবহার করছিলেন। তাহলে উনি তো 10 মার্চের অনেক আগে থেকেই নিজে পলায়ন পর পরিস্থিতিতে ছিলেন। একজন রাজনৈতিক নেতা বা কর্মী তার নিজস্ব টেলিফোন বা নিজস্ব আবারও একটা বিরতির পর আবারও আমরা এই আলোচনায় ফিরব। আপনারা দেখছেন ৭১ সংযোগ। জনাব হাবিব, আপনি খুব ছোট্ট করে রাশেক রহমানের প্রশ্নগুলির উত্তর দিবেন। হ্যাঁ, আমার প্রশ্নগুলোর এখানে তো আজকে যে আলোচনার বিষয়বস্তু, এটা প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়ার ব্যাপার না তো। উনি যেভাবে বললেন সালাউদ্দিন সাহেব নিজের থেকে গেছেন, এটা অবান্তর, এই সমস্ত আলোচনা করেন অবান্তর জিনিস। একটা মানুষ দেশ থেকে চলে যাওয়া, তার নিজের স্বেচ্ছায় গেলেন, উনি ওখানে এই অবস্থা থাকলেন, এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আছে? যেখানে এখন যদি আমি প্রশ্ন করি, প্রধানমন্ত্রী উনি সরাসরি বললেন যে সালাউদ্দিন সাহেবকে বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে যখন ময়লার বস্তা টস্তা ফেলে দেওয়া হয় তখন তার সাথে ওগুলি ওনাকেও মনে ফেলে দিয়েছে, পাচার করছেন। এই দেশে, যে দেশে প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলে, সে দেশে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? যে দেশে সরকার প্রধান থেকে শুরু করে প্রতিটা মন্ত্রী এমপি প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, যে দেশের প্রধান নির্বাচন কমিশন একেবারে খেয়ে না খেয়ে মিথ্যা কথা বলে, যে দেশে ভোট হয় না সেখানে ভোটের কথা বলে। আমি আজকে একটা জিনিস দেখলাম যে আমরা ৭০ সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কোথাও ৯৭% ৯৮% ভোট কাস্ট হয়নি। আমি বিষয়বস্তুর ভিতরে থাকতেছি, আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত মিথ্যা। আমার একটা কথা আমি বলতে চাই স্পষ্টভাবে, যে দলের পক্ষ থেকে অবশ্যই সময় মতো প্রেস ব্রিফিং দেওয়ার দরকার, যেটা করার দরকার অবশ্যই সেটা করবো। আমি এইটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশে বলছে, কিন্তু আপনার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যা হলো, সরকার এখানে অবশ্যই সরকারকে বলতে হবে যে কিভাবে উনি গেছেন, সরকারকে বলতে হবে, স্বেচ্ছায় কেন্দ্র সরকারকে প্রমাণ করতে হবে। একটা মানুষকে ধরে নিয়ে গেলে, এতগুলো লোকজনের সামনে এতগুলো গাড়ি ঘোড়া এসে ধরে নিয়ে গেলে, কারো যদি এটা অন্য কেউ ধরে নিয়েও গে তাকে উঠান, তাও তো সরকারের দায়িত্ব ছিল। এটা কেন একটা দেশ থেকে একটা মানুষকে ধরে নিয়ে যাবে, ইন্ডিয়া নিয়ে রেখে আসবে, বা সে চলে যাবে এইভাবে গাড়ি ঘোড়া নিয়ে, এটাকে হতে পারে? এর দায়িত্ব সরকারকেই নিতে হবে। কিন্তু সরকার তো এও বলছে যে তিনি যদি নিজেই চলে যায় তাহলে তিনি না, নিজে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সালাউদ্দিন সাহেব তো এমন পলায়ন পর্ব এত
মানে ভয় ভয় করুন, রাজনীতি ছাত্র রাজনীতি করে আসছেন, এত ভয় করুন চলে যাবেন। আর বোমার কথা যে কথাটা বলা হচ্ছে যে অগ্নি সংযোগ বোমা, দুবাইয়ের সিম, সেটা দুবাইয়ের সিমটা কেন ব্যবহার করছেন না, দুবাইয়ের সিম ব্যবহার করার ক্ষেত্রে এখানে যেভাবে সরকার টর্চার করছে, যেভাবে সরকার একের পর এক রাজনৈতিক নেতাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চালাচ্ছে, প্রত্যেকে তার নিজের জীবনের নিরাপত্তার কারণে যে কোনো সিম ব্যবহার করে তার কাজটি সারানোর চেষ্টা করেছে। এটা তো আমি আপনার কথা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। কেউ যদি নিজেকে বাঁচানোর জন্য দুবাইয়ের সিম ব্যবহার করতে পারে, তাহলে নিজেকে বাঁচানোর জন্য ভারতেও পলায়ন করতে পারে। পলায় যাওয়াটা নিজের বাঁচানোর এক জিনিস না। ও, আপনি ঢাকায় থেকে দুবাইয়ের সিম ইউজ করলে ভালো থাকে, অবশ্যই এক জিনিস না। দুবাইয়ের সিম এটা নতুন ব্যবহার করছেন, দুবাইয়ের সিম জনাব হাবিব, আমরা যদি যুক্তির খাতিরে ধরেই নেই যে সরকার সালাউদ্দিন আহমেদকে অপহরণ করেছে, তাহলে বিএনপি এখন কি করবে? বিএনপির কি করবে? আমরা বিবৃতিও দেখলাম না, তাকে যে পাওয়া গেল, এ ব্যাপারে কোনো বিবৃতিও দেখলাম না। কি করবে? সবই পাওয়া হবে। আমরা একটা মানুষকে পেয়েছি, আমরা আস্তে আস্তে ধীরে সুস্থ, অবশ্যই এটা তো শেষ হয়ে যায়নি সবকিছু। আমার কথা হলো যে আমরা নির্ভুলভাবে আমরা জিনিসটা উপস্থাপন করবো কিভাবে কি হয়েছে। তবে সর্বশেষ কথা যেটা আমি বলতে চাই, ধন্যবাদ নাইমুল ইসলাম খান, যদি এই বিষয়ে আপনি মন্তব্য করতেন। না, আমার মনে হয় যে লেট আস ওয়েট, লেট আস গিভ সাম টাইম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এটা একজন মানুষ উনি জীবিত, ফ্যামিলির কাছে এটা ইম্পর্টেন্ট, তাদের দলের কাছেও নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং আমাদের কাছেও ইম্পর্টেন্ট যে একজন মানুষ গুম হয়ে যায়নি। তবে একটা কথা বলি যে আমি রাশেকের সাথে এই জায়গাটাতে একমত যে আপাতত যদি আমরা এটাকে আর এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক এবং কোনো রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য ব্যবহার না করে আমরা যদি একটু সময় দেই এবং প্রচলিত পদ্ধতিগুলি অনুসরণ করে এটা জানার জন্য চেষ্টা করি, তাতে যদি একটু সময়ও লাগে, সেটাই হবে সবচেয়ে সুস্থ। এবং সকল পক্ষকে আমি বলবো একটা রেস্ট্রেন্টের মধ্যে থাকতে, কারণ এটা কোনো ইতিবাচক দিক না। যদি একজন মানুষ গুম হয়ে থাকেন, যদি একজন মানুষ মানে স্বেচ্ছায়ও গিয়ে থাকেন, দেখেন অনেক সময় এই প্রশ্ন উঠতে পারে যে একটা লোক স্বেচ্ছায় গেলে তার প্রোফাইলের একটা মানুষ সরকারের নজরদারিতে থাকার কথা, তো তিনি কিভাবে পারলেন এতদিন মানে সরকারের নজরের বাইরে থাকতে? এই প্রশ্ন যেমন উঠতে পারে, আবার উঠতে পারে যে আমি হাবিব সাহেবের সাথেও কন্ট্রাডিক্ট করতে পারি যে একটা মানুষ মানে স্বেচ্ছায় ভারতে যেতেই পারে না, এটা কিভাবে হয়? এটা তো খুবই যৌক্তিক। রাজনীতিতে এটা সবচাইতে কমন। এটা বঙ্গবন্ধুও রাজনীতিতে অনেক সময় আত্মগোপনে যেতেন, অ্যারেস্ট হতেন, অত্যাচারিত হতেন। রাজনীতিতে এটা খুব একটা গ্লানিকর তো নাই, এটা তো গৌরবজনক। এই পলায়নও গৌরবজনক যে আমি এইরকম নিপীড়নের ভয়ে আমি একটু পালিয়ে থাকলাম, দেশের মধ্যে থাকতে পারে, দেশের মধ্যে কেন না, ভারতে গেলে না। আমার মনে হয় যে ভারতে যাওয়াটাও তো কোনো দোষের কিছু না। তবে একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় ওই জায়গাটাতে আমি কিন্তু বলতে চাচ্ছি না যে উনি নিজে স্বেচ্ছায় ওখানে গিয়েছেন, বাট ওই জায়গাটার আবার একটা হলো, ওই জায়গাটা হলো বিএনপির স্ট্রং হোল্ড। বিএনপির স্ট্রং হোল্ড কিভাবে? হারিস চৌধুরীর পৈতৃক ভিটা কিন্তু ওইদিকে। না, এখন যদি উনি কিছুদিনের জন্য মানে রাহুল গান্ধীও তো স্যাবাটিক্যালে গেছিলেন, সুতরাং রাশেক যেটা বলছে যে এই বোমাবাদীর রাজনীতি থেকে একটু অফ থাকার জন্য একটা মানুষের জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, সারা দেশ উদ্বিগ্ন ছিল, কিন্তু সেখানে একটা মানুষকে পাওয়া গেছে। হাবিব, হাসাহাসি না বললে না, যখন যে পর্যায়ে গিয়েছে আপনি তো জানেন যে এটা কোন দেশ হলো, এটা কোন সরকার হলো, সালাউদ্দিন সাহেব, এটা কোন শাসন হলো, সালাউদ্দিন সাহেব অনেক কিছু, সালাউদ্দিন সাহেব কিভাবে সেখানে আসলেন বলতে পারেন না, সেটা ভুলে যান, কিন্তু স্ত্রীর ফোন নাম্বার যখন বলেন না, তখন এইটা যদি আমার হাসির উদ্রেক করে, তো এই হাসির জন্য দায়িত্ব কি আমি নিব? আমি নিব না সালাউদ্দিন সাহেবকে কিছু নিতে হবে? কারণ আফটার অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সালাউদ্দিন সাহেব একজন ইম্পর্টেন্ট পলিটিশিয়ান। রাজনীতির প্রয়োজনে ব্যক্তিগত জীবনে এই কথাটাও হাবিব আমি আপনার সাথে একমত না যে রাজনীতিতে কোনো লক্ষ্য হাসিলের জন্য একটু আত্মগোপনে থেকে সরকারকে একটু প্রশ্নের মুখোমুখি করে দায়বদ্ধতায় ফেলাটা এমন কোন অস্বাভাবিক পলিটিক্যাল স্টেপ না। প্রশ্নই ওঠে না, মানে এরকম কেউ করলে এতে এটাকে অস্বাভাবিক বলে নাকচ করে দেওয়া যায় না। আমি কিন্তু বলছি না যে উনি এটা করেছেন, কিন্তু একেবারে প্রাইমা ফেসি নাকচ করে দেওয়ার মতো বিষয় না। এখানে ইতিহাসে রাজনীতিতে এরকম হয়। আমরা
একটা দেশের সাথে আমরা কি সরকারের সাথে যুদ্ধ করতে যাচ্ছি? আর আপনি কমপ্লিট নাকচ করবেন কিভাবে? আপনি যতক্ষণ সালাউদ্দিন সাহেব নিজে না বলে সমাধান হয়, আমি নাকচই বা করব কিভাবে সমাধানগুলি? আমরা তো হাইপোথেটিক্যালি বিভিন্ন অপশনসগুলি আলোচনা করতে পারি মাত্র, আমরা নিশ্চয়তা কোনোটা দিতে পারবো না। না, নিশ্চয়তা এটা যে সালাউদ্দিন সাহেব এভাবে যেতে পারেন না, না হাইপোথেটিক্যালি এটা সরকারি করেছে এটাও বলা যায়। সময় বলে দিবে জনাব হাবিব, এটা তো হয়তো সময় বলে দিবে, এটা আপনার ধারণা যেভাবে যেতে পারেন না, কিন্তু এটা যদি তাকে নিশ্চয়ই তিনি শারীরিকভাবে সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন, তার পরিবারের কাছে ফিরে আসবেন, এটা আমরা আশা করছি। রাশেক রহমান, এ ব্যাপারে শেষ মন্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের সময় কিন্তু খুবই হচ্ছে যে হাবিব ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা কথা বলেছেন। দেখেন, রাজনীতিতে তো সার্কাজম স্যাটায়ার থেকেই থাকে। উইনস্টন চার্চিলের রাজনীতি দেখেন, যাদেরই দেখবেন, এটা তো ভুলে যাওয়ার কোনো কারণ নেই। স্যাটায়ার বা সার্কাজমের কারণে কোনো জিনিসের গুরুত্ব কমে যাচ্ছে তা কিন্তু না, এটা একটা বোধের জায়গা থেকে আসতে হবে। আপনি একেবারে প্রান্তিক পর্যায় থেকে যদি চিন্তা করেন তাহলে তো আর উচ্চ মার্গীয় রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না, স্যাটায়ার থাকবে না, সার্কাজম থাকবে না, এটার কাছ থেকে আমি আশা করতে পারি না। আর দুই নাম্বার হচ্ছে আজকে সমস্ত হাবিব ভাই, আমি আপনার কথা আমি ইয়ে করি একটু কথা শেষ করতেন। আজকে সমস্ত ডিসকাশন শুনে আমার মনে হলো যে ম্যাকিয়াভেলি সত্যিকার অর্থে ব্যর্থ হয়েছেন। কারণ ম্যাকিয়াভেলি সব লিখেছেন, সব বুঝিয়েছেন, একটা কথা বলতে ভুলে গেছেন যে প্রতিনিয়ত কোনো না কোনো অঘটনের নাটক সাজানোর মধ্য দিয়েও কিন্তু ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়। এবং সেই জায়গায় মনে হচ্ছে যে কোনোভাবে হাবিব ভাইকে এটা মানানো যাচ্ছে না যে সালাউদ্দিন সাহেব, না একটু ভাই কথা বলতে দেন প্লিজ, সালাউদ্দিন সাহেব নিজে স্বতঃপ্রণোদিত ভাবেও ভারতে যেতে পারেন। এবং প্রেস ব্রিফিং এর কথা কাউসার ভাই যেটা জিজ্ঞেস করছেন, ওটার উত্তরে বলি, হ্যাঁ, সালাউদ্দিন সাহেবকে নিয়ে প্রেস ব্রিফিং হবে যখন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তাকে হাতে নাতে স্পর্শ করে দেখতে পারবে। আমরা স্বপ্ন দেখছি না তো, তখনই শুধুমাত্র প্রেস ব্রিফিং হবে, এর আগে হবে না। আর সবশেষে একটা কথা বলি, ভল্টেয়ার একটা কথা বলছিলেন, when people can make you believe in absurdities they can also make you commit atrocities। এই কথাটা মানে যখন অবাস্তব, অবান্তর, অযৌক্তিক কথায় মানুষ আপনাকে বিশ্বাস করাতে পারবে, তখন ওই একই মানুষকে দিয়ে ওই একই গোষ্ঠীর মানুষ আবার নাশকতা সৃষ্টি করতে পারবে। আজকের দিনে আমাদের উচিত এই ধরনের নাটক থেকে দূরে এসে আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ ফিরে এসছে এবং সেই সাথে তার যে এই উদ্ধার পর্ব বলবো বা তার খুঁজে পাওয়ার পর্ব, সেটারও একটা তদন্ত হওয়া উচিত, এটা প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একাত্তর সংযোগ এখানেই শেষ হচ্ছে।